শোক ঢেকে যায় বিজ্ঞাপনে। 15ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ নেতাদের আত্মপ্রচার, বিব্রত কেন্দ্র। কেবল ভাড়ার দিকে নজর বাস মালিকদের। গণপরিবহনে উধাও স্বাস্থ্যবিধি, অসহায় ক্ষুব্ধ সাধারণ যাত্রী, উদ্বেগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানীতে আবারও এমএলএম প্রতারণার ফাঁদ। লাভের স্বপ্ন দেখিয়ে গ্রাহকের 250 কোটি টাকা আত্মসাৎ গ্লোবাল গেইন ইন্টারন্যাশনালের। 5 মাস পর 17ই আগস্ট খুলছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকদের টানতে পসরা সাজাচ্ছেন ব্যবসায়ীরা। ফের বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দীর্ঘস্থায়ী বন্যা আরো ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা। জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি খুলনাবাসীর। কাজে আসেনি শত কোটি টাকার প্রকল্প। ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ। এবং করোনায় ফুটবল মাঠে কার্যক্রম বন্ধ হলেও আলোচনায় এখন বাফুফে নির্বাচনী রাজনীতি। লঙ্কান সিরিজদের নিশ্চিতে স্বস্তিতে সৌম্য সরকার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত নিউজ 24-এর সকাল 7টার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। ভয়াবহ করোনাকাল শোকের মাস আগস্টেও থেমে নেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের আত্মপ্রচার। অনেক নেতার ছবির বিশালত্বে হারিয়ে গেছেন জাতির পিতা ও 15ই আগস্টের শহীদরা। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে পুরো ঢাকা শহরের অবস্থা কিন্তু একই। নেতাকর্মীদের এসব আত্মপ্রচারে বিব্রত খোদ কেন্দ্রীয় নেতারা। এসব আত্মপ্রচারকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। তৌফিক মাহমুদ মুন্না, বিশেষ প্রতিবেদন। ছবিটি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের ঠিক সামনের, যেখানে শোক দিবস উপলক্ষে ফেস্টুনে জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবিটির থেকেও যার সৌজন্যে টানানো হয়েছে তাকেই বেশি দেখা যাচ্ছে। অথচ করোনাকালেও এই অফিসে নিয়মিত যাতায়াত করেন কেন্দ্রীয় নেতারা। এমন অবস্থা শুধু ধানমন্ডির এই অফিসের সামনেই নয়, অফিসের বাইরে, এমনকি রাজধানীর বিভিন্ন এলাকাতেও একই চিত্র। কোথাও তো আবার শোক দিবসকে ব্যবহার করা হচ্ছে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে। এইসব অপপ্রচার বন্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারে একটা নীতিমালা থাকা উচিত বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। জাতির জনকের ছবি এমনভাবে ব্যবহৃত হচ্ছে, মর্যাদা দেয়া তো দূরের কথা, যথাযথ মর্যাদার যে বিষয়টা সেটা একেবারেই অবহেলিত। আমি মনে করি জাতির জনকের প্রতিকৃতি ব্যবহারের যে এখন যথেষ্ট চলছে সেটা সীমিত করার জন্য এর জন্য জাতীয় একটি নীতিমালা থাকা দরকার। আগামী 6 ঘন্টার মধ্যে নিজ নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন অবসানের নির্দেশ দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আত্মপ্রচারণা, যে লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুন টানিয়েছেন যারা, আমি আশা করব যে তারা আগামী 6 ঘন্টার মধ্যে এগুলি সরিয়ে ফেলবেন। এই আত্মপ্রচার করছে, তারা যদি সরিয়ে না ফেলে আমি পার্টিকে বলবো যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য তালিকা তৈরি করে তাদেরকে এই আগস্ট মাসের মধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভবিষ্যতে এর ব্যত্যয় ঘটলে দলের হাইকমান্ড থেকে এসব নেতাকর্মী এবং তাদের অঙ্গ সংগঠনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয় এবং ঢাকা শহরে বেশ কিছু এলাকার পাশাপাশি শোক দিবসের নামে আত্মপ্রচারে বাদ যায়নি এই বনানী কবরস্থান এলাকাও। লাগানো হয়েছে নানা ধরনের ব্যানার ও ফেস্টুনও। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন আগামী 6 ঘন্টার মধ্যে এসব ব্যানার ফেস্টুন অপসারণ করতে হবে, আর তা না হলে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। শুধুই ভাড়ার তালিকায় টাকার দিকেই চোখ বাস মালিকদের, কিন্তু এর বিনিময়ে স্বাস্থ্যবিধি মানার যে নিয়ম তার দিকে নজর নেই কারো। এমনই বাস্তবতা রাজধানীর গণপরিবহনের। জীবাণুনাশক কিংবা মাস্ক ব্যবহারে উদাসীন যাত্রী, চালক সবাই, কিন্তু এসবের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। এমন অবস্থায় করোনা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অবশ্য যথারীতি বাস মালিক সমিতি বলছে শিগগিরই নেওয়া হবে সকল প্রয়োজনীয় উদ্যোগ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। হ্যাঁ, মাছ পরিচিত, ও এই তো ক্যামেরা দেখে বললেন। হ্যাঁ, এভাবেই চলছেন রাজধানীর গণপরিবহনের চালকরা। স্বাস্থ্যবিধি না মেনে ছুটছেন ইচ্ছে মতো। গাড়ি ধরছি তো রাত্রে, এটা কইতে পারি না আছে না আছে। আজ পরেন না কে? মাছ ভুলে গেছে স্যার। হ্যান্ড স্যানিটাইজার কই? হাতের সেই বোতল কই? সব আছে।
হাতে জীবাণুনাশক ছিটিয়ে যাত্রী তোলার নিয়ম থাকলেও তার বালাই নেই ঢাকার গণপরিবহনে। কোনো বাসেই খুঁজে পাওয়া গেল না জীবাণুনাশক। জীবাণুনাশকের বোতল আগে দিতেন? আছে আছে আছে। কই বোতল কই? আছে। এটা তো পানির বোতল। আমি স্বীকার করি আমার গাড়ি তো মালিক দিচ্ছে না এখন আর? মালিকের দিচ্ছে জীবাণুনাশক দেয় না, কোনো বাসেই দেয় না। শুধু বাসের চালক হেলপারই নয়, সচেতনতা কমেছে যাত্রীদের মধ্যেও। অনেকেই পরেননি মাস্ক। খুব বেশি যাত্রীর চাপ না থাকলেও বসেছেন পাশাপাশি। আমি আগে বসছি। দুজন এক সিটে বসার নিয়ম না তো? জানি তো স্যার, গরম লাগে তো বেশি, জন্য এটা করি। এখন আর কিছু মানে না, এখন তো কিছুই দেয় না। কিভাবে যে চলতেছে সেটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রাস্তায় এসব দেখভালের কাউকে পাওয়া গেল না, অথচ পুলিশের চোখের সামনেই করোনাকালে নিয়মের তোয়াক্কা না করে চলছে গণপরিবহন। না, আগের মতো মানতেছে না, সবাই তো আর বলা যায় না। আমরা তো মনে করেন রুটে থাকি, সবকিছু সব সাইড খেয়াল রাখতে হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রা চালিয়ে যেতে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। এই নিয়মগুলো যদি না মানি তাহলে কিন্তু এই গণপরিবহনটাই কিন্তু সংক্রমণের একটা অন্যতম উৎস হিসেবে কাজ করবে। কিন্তু সংক্রমণটা যদি হঠাৎ করে একেবারে বিপজ্জনক পর্যায়ে চলে যায় তাহলে আবার তো সবকিছু বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। সিটি সার্ভিসের কিছু বাস এবং আন্তর্জেলা কিছু লোকাল বাস এই ধরনের কাজ করছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের চেষ্টা ত্রুটি নেই, আমাদের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি পরিস্থিতি উন্নতি হবে। দেশের করোনা পরিস্থিতিতে এখনই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই, তাই জীবনযাত্রা যতটা স্বাভাবিক তা অব্যাহত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালানোর শর্তে বাড়ানো হয়েছিল 60 ভাগ ভাড়া। সময়ের সাথে সাথে স্বাস্থ্যবিধি হয়েছে হাওয়া, আর বাড়তি ভাড়া ঝেঁকে বসেছে যাত্রীদের ঘাড়ে। পরিবহন মালিকরা বলছেন, সরকারের সিদ্ধান্ত মেনেই তারা ভাড়া নিচ্ছেন, তবে নানা কারণে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। আর ক্ষুব্ধ যাত্রীরা বলছেন, শর্ত ভাঙলে ভাড়া পুনরায় নির্ধারণ করা উচিত। প্রতিনিধি ও ব্যুরো প্রধানদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একজন যাত্রীকে বাসের দুটি আসনের একটিতে বসিয়ে অপরটি ফাঁকা রাখতে হবে। সেই শর্তে 60% বাড়তি ভাড়া দেবেন যাত্রীরা। করোনাকালে গণপরিবহন চালুর শর্ত ছিল এমন। 50 টাকা ছিল, এখন 80 টাকা ভাড়া নিচ্ছে এবং দাঁড়াও লোকজন নিতেছে। যাতে তো আমরা ইচ্ছা করে উঠেছি, আমরা তো সাইডে উঠাইনি। করোনা সংক্রমণ রোধে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর 31 মে থেকে সীমিত পরিসরে চালু হয় গণপরিবহন। শুরুর দিকে স্বাস্থ্যবিধি মানা হলেও সময়ের সাথে সাথে তা উধাও হয়ে যাচ্ছে। তবে 60% বাড়তি ভাড়া জেঁকে বসেছে যাত্রীদের ঘাড়ে। তবে ভাড়া বেশি নিচ্ছে, আসার সময় ভাড়া বেশি নিচ্ছে, এখন যাচ্ছে এখনো তো বেশি নেবে। এখন সিট নাই তো, এই জন্য বসছি, একটু যাওয়ার দরকার। 65 টাকা করে রাখছে, এক সিটে বসে দিই। সবকিছুর দাম স্বাভাবিক আছে, কিন্তু যাত্রী বা প্যাসেঞ্জারের ভাড়াটা দ্বিগুণ করা হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিক মানুষদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ভর্তুকিটা যদি সরকার দিত আমাদের জন্য উপকার হতো, কারণ সাধারণত আমরা তো এখন করোনার জন্য সবাই বিপদগ্রস্ত। শারীরিক দূরত্ব না মানা কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও বাড়তি ভাড়াকে তাদের নিয়মিত ভাড়া হিসেবেই দাবি করছেন পরিবহন মালিকরা। অতিরিক্ত যাত্রীর কারণে দেখা যায় যে কিছু কিছু পরিবহনে সংশ্লিষ্ট যারা এই মেনটেন্যান্সের ভিতরে ছিল তারাও কিছু অনিয়ম করে ফেলে। ঢাকা সহ আমাদের লোকাল কাউন্টারে যারা টিকিট বিক্রি করে তারা 2 সিটে একজনই বিক্রি করে। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় যাত্রী চাপের কারণে হয়তো রাস্তাতে বা বিভিন্ন স্ট্যান্ডে একজন একটা বা দুটো সিট আছে, সেখানে দেখা গেল যে 5 জন লোক অবস্থান করছে, তারা এক পর্যায়ে জোর করে উঠে যায়। জীবন ও জীবিকার তাগিদে সড়কে চাপ বাড়ায় সব নির্দেশনা মেনে গণপরিবহন চালানো প্রায় অসম্ভব বলে মনে করলেও 60% বাড়তি ভাড়া নিতে মোটেও উদাসীন নয় পরিবহন সংশ্লিষ্টরা। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাড়া পুনর্মূল্যায়নের দাবি যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার লেভেল লাগিয়ে MLM ব্যবসা। 1 লাখ টাকায় 10,000 টাকা মুনাফা দেওয়ার টোপ। নানা প্রলোভন দেখিয়ে 15,000 গ্রাহকের 250 কোটি টাকা আত্মসাৎ করেছে গ্লোবাল গেন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অভিযান চালায় র্যাব। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক সহ 8 জনকে গ্রেফতার করা হয়। তালুকদার বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত।
মাল্টিলেভেল মার্কেটিং MLM এর মাধ্যমে প্রতারণা করে গ্রাহকদের 250 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ অননুমোদিত পণ্য জব্দ করা হয়। আমাকে বুঝাইছে যে আপনার যদি 1 লাখ টাকা ইনভেস্ট করা হয় মাসে প্রত্যেক দিন 400 থেকে 500 টাকা প্রফিট দিব। 2500 টাকা যদি একটা প্যাকেজ নেই, নিয়ে আমি নিজেও খাই, তারপরে সেল দিই। 2500 টাকা যে পণ্য আছে না, এইটা নিয়ে আমরা বিক্রি করবো, এই জন্য আজকে আসছিলাম। প্রতারণার অভিযোগে আটক করা হয় গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল নামে ওই প্রতিষ্ঠানের পরিচালক সহ 8 জনকে। এই কোম্পানির এমডি যিনি জাহিদ সাহেব, সিইও এবং অন্যান্য কর্মচারী সহ টোটাল 11 জনকে এটার সাথে সরাসরিভাবে সংশ্লিষ্টতা পেয়েছি। আমাদের কাছে সরাসরিভাবে ভিকটিম আছে অনেক, যারা বিভিন্ন টাকা দিয়ে প্রতারিত হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির কাজই প্রতারণা করা। এই ধরনের অপরাধের সাথে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানায় র্যাব। তার 44টি কনজিউমার প্রোডাক্ট আছে। কনজিউমার প্রোডাক্ট 44টা টাইপ, নাম হচ্ছে নিহারিকা, যার কোনো বিএসটিআইর অনুমোদন নাই। আর্থিক লেনদেন সংক্রান্ত আমাদের যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সমস্ত সংস্থা থেকে কোনো প্রকার অনুমোদন না নিয়ে কমপক্ষে 250 কোটি টাকার মতো লেনদেন এখানে হয়েছে। প্রতারণার শিকার গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল পরিচালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানায় র্যাব। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দুদকের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিচার শুরু হয়েছে। একই সঙ্গে বিচারপতি এসকে সিনহা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে 4 কোটি টাকা আত্মসাতের মামলায় 11 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। মৌ খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে গত বছরের জুলাই মাসে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তখনকার ফার্মার্স ব্যাংক বা বর্তমানের পদ্মা ব্যাংক থেকে অন্যের নামে 4 কোটি টাকার ঋণ নিয়ে তা এসকে সিনহার ব্যাংক হিসেবে স্থানান্তর করার অভিযোগ আনা হয় মামলায়। অভিযোগে বলা হয় সেই ব্যাংক হিসাব থেকে পরবর্তী সময়ে টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হলো। এতে সাবেক প্রধান বিচারপতি ছাড়াও আসামি রয়েছেন আরও 10 জন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ শুনানির আদেশ দেন। সাক্ষ্য নেওয়া হবে 18 আগস্ট। এ সময় আদালতে উপস্থিত না হওয়ায় এসকে সিনহা সহ 8 জনকে পলাতক ঘোষণা করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অভিযুক্তদের একজন এরই মধ্যে মারা গেছেন, তার নাম এই মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত হয়েছে আরও একটি নাম। দুদকের আইনজীবী বলছেন তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত 2টি মামলা করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম কোনো প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা স্টার্ট হয়েছে এবং বিচার চলতেছে। মানি লন্ডারিং মামলা, তার সাথে 409 ক্ষমতার অপব্যবহার করে টাকা আত্মসাতের মামলা। এর আগে 20 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজকে এম ইমরুল কায়েস মামলাটি ঢাকার বিশেষ জজ 4-এ বদলির আদেশ দেন। গেল বছরের 10 ডিসেম্বর আদালতে এই চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজির আহমেদ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগী সহ 83 ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার BFIU থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হল ইন্টারন্যাশনালের 3 পরিচালক ও এমডি সহ 9 জনকে তলব করেছে দুদক। তাদের আগামী 18 আগস্ট হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রায় 3600 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের, 275 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে PK হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে টানা দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন দুদক। রিজেন্ট হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে আবুল কালাম আজাদ দাবি করেছেন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। এবছরের জুলাই মাসে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতি করে রোগীদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। হাসপাতালটির চেয়ারম্যান শাহেদ এখন রিমান্ডে আছেন। একই সঙ্গে তার নানা অনিয়ম অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক।
হাসপাতালটির অনিয়ম আর প্রতারণার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে ওঠে নানা প্রশ্ন। স্বাস্থ্য অধিদপ্তরের তখনকার মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে আসে সাবেক এই কর্মকর্তা। টানা 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ করেন তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আমি যখন আমার সুনাম নষ্ট করার অপপ্রয়াস লক্ষ্য করেছি, তখন আত্মসম্মানকেই বড় করে দেখেছি। বিষয়টি তদন্তাধীন, তাই এ বিষয়ে বেশি কিছু বলা সমীচীন নয়। করোনায় নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ আর রিজেন্ট ইস্যুতে দুদকের জিজ্ঞাসাবাদ নিয়ে কথা বলেন দুদক সচিব। বক্তব্য পাওয়ার পর সেটি তারা আবার যাচাই বাছাই করবেন, করার পরে পরবর্তীতে যদি আরো কোনো তথ্য নেওয়ার থাকে তাহলে সেটি নেবেন। অনুসন্ধানকারী কর্মকর্তারা মনে করেন তাহলে প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে। অনুসন্ধানাধীন বিষয় তদন্তে দরকার হলে যে কাউকেই তলব করা হবে বলে জানান দুদক সচিব। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিতর্ক থাকলেও রুশ টিকা স্পুটনিক 5 এর উৎপাদনে যাচ্ছে ব্রাজিল। পরীক্ষায় গুরুত্বপূর্ণ নিরাপদ প্রমাণিত হলে রুশ ভ্যাকসিন কিন্তু আগ্রহী ইসরায়েলও। তবে অক্সফোর্ডের সঙ্গে কাজ করার ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার অনেকগুলো দেশ। এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে 150 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে দেশগুলো। এছাড়াও রুশ ভ্যাকসিন নিয়ে এখনও সন্দেহ ও উদ্বেগ কাটেনি যুক্তরাষ্ট্রের। সেই সঙ্গে ভ্যাকসিন নিয়ে মস্কোর সঙ্গে প্রতিযোগিতা করার অভিযোগও নাকচ করেছে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়ার চূড়ান্ত অনুমোদিত ভ্যাকসিন নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক উদ্বেগ নাকচ করেছে পুতিন প্রশাসন। রাশিয়ার কৃতিত্ব ম্লান করতে এমনটা করা হচ্ছে বলে অভিযোগ মস্কোর। এদিকে করোনা ভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিন দ্রুত বাজারে চলে আসার দাবি থেকে সরে এসেছে জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউশন। আগামী কয়েক মাসের মধ্যেই এক বা একাধিক ভ্যাকসিন পাওয়া যাবে বলে তারা জানিয়েছে। দীর্ঘ 5 মাস পর আগামী 17 আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। একই দিন খুলবে এখানকার সব বিনোদন কেন্দ্র। তাই পর্যটকদের আকর্ষণ বাড়াতে ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে সাজানোর কাজ করছেন ব্যবসায়ীরা। তবে করোনার সংক্রমণ রোধে পর্যটক সহ ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা সহ নানা দিক নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। নয়নবুর রাজুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতের সৌন্দর্য উপভোগ করতে যে কোনো উৎসবেই ছুটে আসেন দেশি বিদেশি পর্যটকরা। তবে করোনার সংক্রমণ রোধে গেল 18 মার্চ থেকে প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে সমুদ্র সৈকত ও হোটেল মোটেল সহ সব পর্যটন কেন্দ্র। তবে আগামী 17 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সমুদ্র সৈকত ও হোটেল মোটেল সহ পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পর্যটন মন্ত্রণালয়ের যে গাইডলাইনকে প্রতিপালন করে উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পৌরসভা এলাকায় শুধুমাত্র আগামী 17 আগস্ট থেকে মানুষের জন্য সেটি স্বল্প পরিসরে উন্মুক্ত করা হবে। এই সিদ্ধান্তে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। তবে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি সহ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদও দিয়েছেন তারা। পর্যটক এবং আমাদের শিল্পের সাথে সবাইকে একটা জিনিস মেনে চলতে হবে, যেহেতু সবাইকে মাস্ক ইউজ করতে হবে, তার হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে এবং দূরত্ব বজায় রাখে। জীবন ও জীবিকার স্বার্থে জেলা প্রশাসনের গাইডলাইন পর্যটকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা এবং পর্যটকদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলা। এদিকে কুরবানির ঈদের পর থেকেই সমুদ্র সৈকতে আসতে শুরু করেছেন পর্যটকরা। এই সাগর সৌন্দর্যকে কখন দেখবো সেই কারণে ছুটে আসা। 17 তারিখ থেকে আমরা সবাই আসবো, আবার পর্যটকরা আসবে, সবাই আসবে, একসাথে খুব মজা করব। কক্সবাজার সমুদ্র সৈকতকে নতুনভাবে সাজানো গেলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে 3 কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় 3 কিশোরের লাশ হাসপাতাল মর্গে নিয়ে আসেন। এরপর এই ঘটনা জানাজানি হয়। তবে কী কারণে এবং কখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে
শিশু উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক মুশফিকুর রহমান জানান, কয়েকদিন আগে কেন্দ্রে শিশুদের 2 গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষে নাইম নামে 15 বছরের এক কিশোর এবং রাব্বি ও রাসেল হোসেন নামে 18 বছরের 2 কিশোর সহ 7 বন্দী গুরুতর আহত হয়। পরে তাদের যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবারও বাড়তে শুরু করেছে তিস্তা, যমুনা, ধরলার উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। ফলে দীর্ঘস্থায়ী বন্যা আরও ভয়ঙ্কর রূপ নেওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর নতুন করে পানি বাড়ার খবরে আতঙ্ক তৈরি হয়েছে বানভাসীদের মধ্যে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘস্থায়ী বন্যার মধ্যে আবারও এলো দুঃসংবাদ। দুর্গত এলাকা থেকে পানি নামার আগেই আবারও বাড়তে শুরু করেছে উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। প্রায় 2 মাস ধরে সিরাজগঞ্জ জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে বন্যার্তদের মাঝে। বারবার যদি পানি হবে সে তখন তো মজা বুদ্ধি নাই। আবার পানি পথ দিয়ে পানি হয়ে গেছে, যে ছোট বাচ্চা নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট। এখন আবার বাদে যাওয়া লাগবে। দীর্ঘস্থায়ী বন্যায় ডুবে আছে টাঙ্গাইলের নিম্নাঞ্চল। এখন পর্যন্ত 11টি উপজেলার 95টি ইউনিয়নের অন্তত 849টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গতরা বলছেন 1988 সালের বন্যার পরে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তারা হননি। পানিবন্দী প্রায় 20-25 দিন। খাবার সমস্যা, থাকার সমস্যা, কষ্ট সাংঘাতিক। পুকুরে মাছ, বাড়িঘর, আবাদি জমি সব নষ্ট হয়ে গেছে। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে ধরলার পানি। মাত্রা খুব সামান্য হলেও বাড়তে শুরু করেছে তিস্তার পানিও। তাই উত্তরের বেশিরভাগ বন্যা কবলিত এলাকার অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সুফল মেলেনি খুলনাবাসীর। উপরন্তু কয়েকটি এলাকায় সড়ক উঁচু করার নতুন করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এছাড়াও বৃষ্টির সময় ড্রেনের নোংরা পানিতে বসত ঘর, ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে তাই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি নদী খননের দাবি বিশেষজ্ঞদের। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় জলাবদ্ধতা নিরসনে 823 কোটি টাকার সড়ক নির্মাণ ও ড্রেন সংস্কার কাজ চলমান রয়েছে। তবে প্রকল্পের আওতায় কেডিএ এভিনিউ, নগরীর শেখপাড়া বাজার সড়ক ও শেরে বাংলা রোডে ড্রেন উঁচু করায় আশপাশের দোকানঘর, ব্যবসা প্রতিষ্ঠান সড়কের তুলনায় 1 থেকে 1.5 ফুট নিচে চলে গেছে। এতে বৃষ্টি হলে ড্রেনের নোংরা পানিতে তলিয়ে যায় আশপাশ। নাগরিক নেতারা বলছেন, অপরিকল্পিতভাবে সড়ক ও ড্রেন উঁচু করায় এবং সড়কের মাঝে আড়াআড়ি পথচারী পারাপারের জন্য কালভার্ট তৈরি করায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। ড্রেনেজ সিস্টেমটা এটা খুবই একটা খারাপ অবস্থা। অর্থাৎ আমরা যেদিকে পানি যায়, বিশেষ করে আউটলেট, সেদিকে দেখা যায় অনেক জায়গায় উঁচু আছে। যে সমস্ত কমার্শিয়াল বিল্ডিংগুলো আছে বা ভিতরের যত বাড়িঘর আছে সব কিন্তু 1 ফিট 1.5 ফিট করে মাটির নিচে চলে গেছে। এদিকে জলাবদ্ধতা নিরসনে নদী খনন ও শহরের পানি নদীতে অপসারণে বিকল্প পরিকল্পনার কথা জানালেন সিটি মেয়র। পানিটা তো আমাকে ফেলাইতে হবে রূপসা নদীতে, কি বৈরম নদী, এটা না কাটা পর্যন্ত এই বিড়ম্বনা যাবে না। অতএব আমাদের সবচেয়ে দাবি হলো এখন সরকারের কাছে যে রূপসা এবং ভৈরব নদী এই কেটে ড্রেজিং করতে হোক। পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। সঠিক পরিকল্পনার অভাব এবং একটি পরিকল্পিতভাবে খুলনা শহরের যে ড্রেনেজ ব্যবস্থাকে তৈরি করা আমাদের সিস্টেম তৈরির মধ্যে সবচেয়ে বড় গাফেলতি। খুলনায় জলাবদ্ধতার ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3 দফা বন্যার পানিতে সিলেটে 521 কিলোমিটার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বানের পানি নেমে যাওয়ার পর বেরিয়ে আসছে এসব সড়কের ক্ষতচিহ্ন। এতে যাতায়াত ও মালামাল পরিবহনে ভোগান্তির শিকার হচ্ছে 9 উপজেলার কয়েক লাখ মানুষ। বরাদ্দ পেলেই জরুরি ভিত্তিতে সব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৈয়দ রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটে এলজিইডির আওতাধীন মোট সড়ক 7510 কিলোমিটার।
এর মধ্যে টানা ৩ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২১ কিলোমিটার সড়কের। বন্যার পানি নামার পর দৃশ্যমান হয়ে উঠেছে এসব সড়কের ক্ষতচিহ্ন। ঢল আর বন্যার পানিতে সড়কগুলোতে তৈরি হয়েছে বড় বড় গর্তের, কোথাও কোথাও বিশাল ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। খানাখন্দে পানি জমে জনদুর্ভোগ বেড়েছে। চলাচলের অনুপযোগী এসব সড়কে যানবাহন চলতে গিয়েও নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, ঘটছে দুর্ঘটনাও। গাড়ি চালাইবার মতো কোনো ক্ষমতাও নেই, মানে রাস্তাঘাট খুব বেশি ভাঙা। এই অবস্থায় আমি আমার গাড়ি তুলতে পারতেছি না, ধাক্কা দিচ্ছে লোকজন, প্যাসেঞ্জার নামাইতেছি, নামাই ধাক্কা দিতেছি। শ্রমিক হলে কিছু চান্দা তুলি আমরা কিছু পাত্র ফেলাইছি, আর কেউ লক্ষ্য করে না। সংশ্লিষ্টরা বলছেন সরকারি বরাদ্দ পেলে দ্রুতই এসব সড়ক সংস্কার করা হবে। 50 কোটি টাকার বিপরীতে এস্টিমেটের প্রস্তুতির কাজ চলছে। এটা আগামী মাসের 7 এবং 8 তারিখে এটা চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে। জনদুর্ভোগ কমাতে সড়কগুলো সংস্কারে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার কারণে গেল কয়েক মাস ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। পাথরের অভাবে সিলেট সহ বিভিন্ন স্থানে আটকে আছে কোটি কোটি টাকা সরকারি বেসরকারি প্রকল্পের কাজ। সংকটের কারণে পাথরের দামও বেড়েছে কয়েক গুণ, আর এতে বিপাকে পড়েছেন ঠিকাদাররা। দ্রুত পাথর আমদানির দাবিও তাদের। সৈয়দ রাসেলের পাঠানো তথ্যচিত্রে আরও একটি ডেস্ক রিপোর্ট। লোভাছড়া, বিছানাকান্দি, ভোলাগঞ্জের বিভিন্ন কোয়ারিতে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এ অবস্থায় ভারত থেকে পাথর আমদানি করেই চলছিল বিভিন্ন প্রকল্পের কাজ। তবে করোনার কারণে গেল কয়েক মাস ধরে ভারত থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন প্রকল্পে শুধু পাথর সংকটেই আটকে গেছে চলমান কাজ, নষ্ট হচ্ছে অন্যান্য সামগ্রীও। এতে বিপাকে পড়েছেন তারা। এই শিডিউল রেট থেকে দ্বিগুণের থেকেও বেশি দামে বিক্রি করতেছে। তো এইটা আনলে সরাসরি ঠিকাদার মানে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিতে পড়বে, একটা ঠিকাদারি প্রতিষ্ঠান নিঃশেষ হয়ে যাবে। বুধবার এক সংবাদ সম্মেলনে ঠিকাদাররা অভিযোগ করেন সরবরাহ না থাকায় পাথরের দাম বেড়েছে দ্বিগুণ। এতে দরপত্রে দেখানো বাজেটে কাজ সম্পূর্ণ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আমাদের যে পরিমাণ কাজ চলতেছে সেই পরিমাণ পাথর সরবরাহ নাই। এটা কিভাবে সরকার সমাধান করবে সেটা সরকার ভালো বুঝবে। বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে সরকারের রেট শিডিউল যেন পুনর্বিবেচনা করা হয় বাজার রেট করার জন্য। পাথর সরবরাহ স্বাভাবিক না হলে ব্যাহত হবে সরকারের উন্নয়ন কার্যক্রম। দেশীয় পাথরের কিন্তু গুণগত মান ভালো না, যার ফলে ওই যে এলসির যে পাথরগুলো সেগুলো গুণগত মান ভালো, সেগুলা থাকার না আসার কারণেই কিন্তু অগ্রগতি ব্যাহত হচ্ছে। পাথর উত্তোলন ও আমদানি বন্ধ থাকায় এর সঙ্গে সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি মৌসুমে পাবনায় লক্ষ্যমাত্রা অনুযায়ী পাটের আবাদ হলেও আশানুরূপ ফলন হয়নি। গেল কয়েক বছরের বিজেএমসির কাছে পাবনার ব্যবসায়ীদের বকেয়া পড়ে আছে 30 কোটি টাকার বেশি। অনেকে বকেয়া না পেয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। আবার বিজেএমসি নিয়ন্ত্রিত পাটকলগুলোর উৎপাদনও এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই অবস্থায় পাটের ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকরা। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনায় পাট কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গেল কয়েক বছর ধরে দাম ভালো পাওয়ায় লাভের আশায় বেশি জমিতে পাটের আবাদ করেছেন তারা। কৃষকরা জানান, একদিকে সরকারি পাটকল বন্ধ, অন্যদিকে বেসরকারি পাটকলগুলো সিন্ডিকেট করে যদি পাটের দাম কমায় তাহলে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হবে তাদের। আমরা যে পাট বুনেছি, এক বিঘা পাট বুনেছি, যে টেরা ধরেন খরচ হয়েছে তাতে সেটা এত আমরা পাবো না, অনেক লস হবে। ধারণা করতেছি জীবনে আর পাট বোনা যাবে না। সরকার যদি আমাদের পাটে দামটা একটু যে বাড়া দেয় হয়তো আমরা কৃষক অনেকটা বাঁচবো। এদিকে গেল কয়েক বছরে বিজেএমসির কাছে পাবনার ব্যবসায়ীদের বকেয়া পড়েছে 30 কোটি টাকার বেশি। বকেয়া না পেয়ে ব্যবসা বন্ধ করে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। আমাদের কাছ থেকে দিনার দায় আমি খুব মানবতর জীবনযাপন করতেছি এবং আমি হাটে বাজারে এখন পাট মৌসুম, এখন পাট কেনার জন্য হাটে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি বর্তমানে আমার নেই। সরকারের কাছে আশু কামনা করি, টাকার ব্যবস্থা হলে আমরা মানবতার জীবনযাপন করতেছি, সেই অবস্থার মুক্তি পাই। কৃষি কর্মকর্তা বলছেন, দাম নিয়ে কৃষকের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কৃষকরা ন্যায্য মূল্য পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাট কলগুলো একটু সংশোধিত আকারে পরিচালনা করার চেষ্টা করতেছে।
আমার মনে হয় যে সামান্য একটু সময়ের ব্যবধানের মধ্যে যাই কৃষকরা পাটের সঠিক মূল্য পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে পাবনায় পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৪,২৫৪ হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে ৪৪,২৪৫ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে পর্যায়ে নিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। উন্নয়ন প্রকল্পে বারবার ব্যয় বাড়াতে দেয়া হবে না। একজন প্রকল্প পরিচালকের অধীনেও থাকবে না একাধিক প্রকল্প। এনএসি সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিষয়ে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, কোন প্রকল্পে অপচয় কিংবা সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। এ সময় তিনি জানান, সদ্য সমাপ্ত অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে ৮০%। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। গেল ৪ মাসের করোনার নেতিবাচক প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্পেও। মেগা থেকে ছোট কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি বেঁধে দেয়া সময়ের মধ্যে। তার প্রভাব দেখা গেল বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতেও। ২০১৯-২০ অর্থ বছরে এডিপির লক্ষ্যমাত্রা ২,১৫,০০০ কোটি টাকা হলেও সংশোধন করে তা করা হয় ২,০১,০০০ কোটি টাকা। শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ১,৬১,০০০ কোটি টাকা। সংশোধিত এডিপি হিসেবে যা শতকরা ৮০%। আমরা আরো ভালো করতে পারতাম যদি এই পরিস্থিতি না হতো। রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে এডিপির গুণগত বাস্তবায়ন বিষয়ক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন হয় জনগণের টাকায়, তাই কোনোভাবেই তা অপচয় করতে দেয়া হবে না। কোভিড হোক বা না হোক, কোনো সময়ই আমরা জনগণের অর্থকে নিয়ে আমরা নয়ছয় করা ইচ্ছাকৃতভাবে বা অবজ্ঞাজনিত কারণে আমরা করতে পারবো না। এটা নিয়ে আরও সারা সকাল আলাপ করেছি। আমরা সবাই স্বীকার করি যে কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি আছে। এ সময় বিভিন্ন প্রকল্পে গাড়ি কেনা বাবদ বাড়তি খরচের প্রশ্নে মন্ত্রী বলেন, এসব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাহেব এখানে নিজে আশ্বস্ত করেছেন, আমাদেরকে ইন্স্যুরেন্স দিয়েছেন যে তারা কাজ শুরু করেছেন, তারা টাস্ক ফোর্স গঠন করেছেন এবং তারা বাছাই করে প্রকল্পগুলো যেসব জায়গায় এগুলা নজরে এসছে তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবেন। এটা নিয়ে ক্যাবিনেট সেক্রেটারি সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনার প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী অসংখ্য মানুষ যেমন চাকরি হারিয়েছে, তেমনি ব্যবসা বাণিজ্যেও নেমেছে ধস। এই মহামারীর কারণে দীর্ঘ লকডাউনে ক্ষতি কাটিয়ে নতুন ব্যবসার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন অনেক প্রবাসী। ভাগ্য খুলেছে অনেকের। কুয়েত থেকে মঈনুদ্দিন সুমনের পাঠানো তথ্যচিত্রে মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কুয়েতে মরু অঞ্চলে করোনা মহামারীতে প্রবাসী ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীদের ভাগ্য কিছুটা খুলতে শুরু করেছে। শেবদি এলাকার লকডাউনের কারণে কোনো কোনো দোকানে বিক্রি বেড়েছে বহুগুণে। করোনা আসার কারণে আমার লোক আরো ৩ জন লোক আমি চালাইতেছি। সেই ক্ষেত্রে বেচাকিনি মানে বাড়ছে, মানে কি অনেক বেড়ে গেছে। দেশ বিদেশের তাজা শাকসবজি ফলমূলের দোকান খুলেছেন অনেকে। দেশি বিদেশি ফলমূল পাইকারি এবং খুচরা বিক্রি হচ্ছে। আবার বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদের। বাংলাদেশের সবজি সহ বাংলাদেশের পুরুষ ইনশাআল্লাহ সব দেশের সবজি আমরা সংগ্রহ করব এবং হোলসেল রেটে আমরা সেল দেব। এদিকে তাজা শাকসবজি এবং ফলমূলের বাংলাদেশি দোকান পেয়ে খুশি বাংলাদেশি ক্রেতারাও। এটা একটা হাওয়ালি ফ্রুটসের দোকান, তো এখানে আসলে সবকিছু পাওয়া যায়। সবজি, ভেজিটেবল যা আছে সবকিছু ফ্রেশ পাওয়া যায়। এখানে আমি আসলে সবই ভালো, মান ভালো, সবকিছু উন্নত। দেখতে খুবই ভালো, উন্নত মানের। এখানে সবকিছু ফ্রেশ এবং বাংলাদেশের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে, এই জন্য আমরা এখানে দেখতে আসছি। এবং তবে বৈশ্বিক মহামারী কাটিয়ে জীবনযাত্রা চলবে স্বাভাবিকভাবে, এমন দিনের অপেক্ষায় কুয়েত প্রবাসীরা। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনায় বন্ধ জাতীয় দলের ক্যাম্প। এশিয়ান ফুটবল কনফেডারেশন ফিফার সাথে আলাপ করে পিছিয়ে দিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ। কার্যত এখন বন্ধ দেশের ফুটবলের মাঠের কার্যক্রম। আর মাঠে খেলা না থাকলেও আলোচনায় মাঠের বাইরের ফুটবল রাজনীতি। সংশ্লিষ্টদের চাওয়া নির্বাচনী কার্যক্রম শেষে আবারও নতুন উদ্যমে চালু হোক দেশের ফুটবল। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 3 অক্টোবর স্যাটারডে, শনিবার সোনারগাঁ প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমাদের
সাধারণ সভা অনুষ্ঠিত। গেল 11 আগস্ট বাফুফের কার্যনির্বাহী কমিটির সবশেষ সভায় সিদ্ধান্ত হয় 3 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। এমন ঘোষণার পরপরই ফুটবল অঙ্গনের বিভিন্ন মহলে নির্বাচনী তোড়জোড় শুরুর ইঙ্গিত মেলে। বাফুফের সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন চেয়ারে আছেন 1 যুগ ধরে। এই সময়টার সফলতা ব্যর্থতা নিয়ে আছেন নানান মহলে নানান যুক্তি পাল্টা যুক্তি। সবসময় আলোচনায় থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন নির্বাচনমুখী। তাই তো সাবেক ফুটবলার আলফাজ আহমেদের চাওয়া, মাঠের ফুটবলে প্রাণ ফেরাতে প্রয়োজন দ্রুত নির্বাচন। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই মাঠে ফিরতে পারবে ফুটবল। যত দ্রুত সম্ভব কমিটিটা যাতে হয়ে যায়, নির্বাচন যদি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমাদের একটা কমিটির মাধ্যমে ফুটবলের ক্যালেন্ডারটা আমরা যেতে পারি। তো ইলেকশনটা না হওয়া পর্যন্ত আসলে কিছু বোঝা যাচ্ছে না। করোনার পর দেশে আবারও খেলাধুলা শুরু করতে ইতিমধ্যেই এসেছে সরকারি সিদ্ধান্ত। সেদিক বিবেচনায় উল্টো পথেই হাঁটতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। কারণ খেলোয়াড়দের কোভিড টেস্ট নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে যাওয়ার পর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত হয়ে যাওয়ায় এখন ফেডারেশন থাকবে পুরোপুরি নির্বাচনমুখী। সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এসব ছাপিয়েও ফুটবল সমর্থকদের চোখ থাকবে এএফসি কাপে বসুন্ধরা কিংসের পারফরম্যান্সের দিকে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে নিশ্চিত হলো বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। 24 অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা। এমন খবর দলের জন্য স্বস্তির, জানিয়েছেন সৌম্য সরকার। স্বস্তির যে অ্যাটলিস্ট খেলা শুরু হতে যাচ্ছে আমাদেরও। এতদিন তো যখন খেলা দেখতাম ইংল্যান্ডের, তো খারাপ লাগতো অনেক যে না আমরা কবে খেলবো। অবশ্য ভালো লাগতো যে না খেলা শুরু হয়েছে। কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং যেভাবে নিয়মগুলো থাকবে ওগুলো ওইভাবেই নিয়ম মেনে আর কি খেলায় মাঠে নামা আমার কাছে মনে হয় ভালো হবে। না 1 মাস আগে টিম যদি যায় অবশ্যই ওখানে যে সবাই প্র্যাকটিসের ভিতরে থাকবে, তো একটু বেশি হলেও ওই যে বললাম যে সেফটি রিজনের জন্য হলেও করতে হবে, যে মানে এটাও টিম ওয়ার্ক হিসাবেই আর কি ধরতে হবে। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।